এসএলএসটি পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশেষ বায়োলজি ক্লাসের ব্যাচে আমরা সেলের তৃতীয় অংশ ছোট্ট একটা পার্ট বাকি আছে, সেটা আলোচনা করার পরে 12টা কোশ্চেনের প্র্যাকটিসের ডিসকাস করব। দেখে নাও, সেই কোশ্চেন থেকে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আমরা আলাদা করে পাবো। তো যে টপিকটা আমার বাকি আছে সেটা একটা, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য টপিক হচ্ছে প্লাস্টিড। দেখো, এই প্লাস্টিড অঙ্গাণুটা সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করা দরকার, কারণ প্রচুর কোশ্চেন এখান থেকে হওয়ার একটা পসিবিলিটির সম্ভাবনা থাকে। এবার যদি প্লাস্টিডের একটু মানে গবেষণার ইতিহাস নিয়ে আলোচনা করি, তাহলে কোন বিজ্ঞানী প্রথম প্লাস্টিড কথাটা প্রচলন করেন? কে বলবে? আইডিয়া আছে কিছু? এটা কিন্তু 11-12 বইতে থাকা উচিত। স্যার নামকরণ করেন এই হেকেল। হেকেল, ভেরি গুড। হেকেল হচ্ছে 1866 সালে প্রথম এই শব্দটার নামকরণ করেন। পরে সিম্পার উদ্ভিদ কোষের সবুজ কিছু পার্টিকেলকে ক্লোরোপ্লাস্ট নাম দেয়। ঠিক আছে, তো সিম্পারকেই কিন্তু আমরা বলতে পারি যে এই প্লাস্টিডের আবিষ্কর্তা বলা চলে। এবার এই সিম্পার এই প্লাস্টিডের বিভিন্ন মানে রঞ্জকের উপর ভিত্তি করে বেশ কিছু ভাগ করে। কি কি ভাগ? ভাগটা হয় তিন ধরনের ভাগ। একটু নোট ডাউন করে নাও, খুব মানে কঠিন একেবারেই নয়, সহজ টপিক, তোমাদের জানা টপিক। প্রথমে নোট ডাউন করবে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, আর থার্ড কি হবে বলা উচিত? লিউকোপ্লাস্ট। একদম ইজি টপিক, কিন্তু এটা যথেষ্ট সহজ টপিক। এবার এই দুটো ক্লোরো আর এই ক্রোমো, এই দুটোকে আলাদা জায়গায় রাখা যেতে পারে, কারণ এই দুটো হচ্ছে বর্ণযুক্ত। আর লিউকোপ্লাস্টটা কি? লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন। এবার এই যে ক্রোমোপ্লাস্ট বললাম, এই ক্রোমো বলতে যেটা বিভিন্ন কালারের হতে পারে। এর কটা ভাগ? এর কিন্তু 4টে ভাগ আমাদের একটু আলোচনা করে দেখে নিতে হবে, বা তার কোথায় কোথায় উপস্থিতি লক্ষ্য করা যায় একটু দেখতে হবে। তাহলে ক্রোমোপ্লাস্ট 4টে ভাগ কি কি? প্রথমে নোট ডাউন করে না, রোডোপ্লাস্ট। দেখো, রোডোপ্লাস্ট অর্থাৎ কোন কালারকে রিপ্রেজেন্ট করছে? নোট ডাউন করবে, লাল, রেড কালার। এছাড়া কি নোট ডাউন করবে? জ্যান্থোপ্লাস্ট কি কালার? হলুদ। নেক্সট নোট ডাউন করবে ক্যারোটিনোপ্লাস্ট। হাতে লেখা বুঝতে অসুবিধা হলে কিন্তু আমাকে বলবে। ক্যারোটিনোপ্লাস্ট কোন বর্ণ? নোট ডাউন করে নাও, কমলা বর্ণ। ওকে। এছাড়া আর একটা রয়েছে ফিওপ্লাস্ট কোন বর্ণ? ফিওপ্লাস্ট হচ্ছে বাদামি বর্ণ। কোশ্চেন আসে, আমি এই এসএলএসটির বিভিন্ন প্র্যাকটিস সেটে এই ফিওপ্লাস্ট দিয়ে কোশ্চেন আমি দেখলাম। ফিওপ্লাস্ট কিন্তু বাদামি বর্ণ। তাহলে তোমরা এখান থেকে খুব সহজেই, এছাড়া আরও কিছু আছে, আমি কোথায় কি পাওয়া যায়, কি কি আমি ডিটেলসে আলোচনা করছি। রঞ্জকগুলোর নাম আমাদের জানার দরকার, যে কোথায় কোন মানে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে। এরকম অন্তত 6টা রঞ্জকের নাম আমি পরপর আলোচনা করব। তবে একটা জিনিস ভালো করে দেখে নাও, যে কোনো কালারফুল উদ্ভিদের অংশ সেখানে কিন্তু ক্লোরোপ্লাস্ট বর্তমান। ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণ, অর্থাৎ উদ্ভিদের যে কোনো সবুজ অংশ মানেই কিন্তু ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ ক্লোরোফিলের একটা হিউজ রেসপন্সিবিলিটি বা হিউজ একটা গুরুত্ব রয়েছে ক্লোরোপ্লাস্টের উপর। এবার চলে আসো লাস্ট প্লাস্ট, লিউকোপ্লাস্ট। এটা কিন্তু বর্ণহীন। একে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? 3টে ভাগে। এই ভেরি গুড, সুন্দর, এই মোটামুটি ভালোই পড়া আছে। চল নোট ডাউন করে নাও। প্রথমে যে অ্যালিউরোন প্লাস্ট, একটু হাতের লেখা অসুবিধা হলে আমাকে বলবে, ভালো করে নোট ডাউন করো। অ্যালিউরোন প্লাস্ট। তারপর নোট ডাউন করবে অ্যালাইওপ্লাস্ট, লিখে নোট ডাউন করো। অ্যামাইলোপ্লাস্ট। আর 3 নম্বরটা কি? লিখে নাও, এলাইওপ্লাস্ট। দেখো, এই যে 3 ধরনের, তাহলে যে আলোচনা করলাম, একটা ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এদের কাজ কি? ক্রোমোপ্লাস্ট যেহেতু কালারফুল, এর কাজ হচ্ছে পতঙ্গ বা পাখিদের আকর্ষণের মাধ্যমে কি করা? পরাগযোগ মানে সম্পন্ন করা। তাহলে এক কথায় লিখে রাখতে পারো, ক্রোমোপ্লাস্টের কাজ হচ্ছে পরাগযোগ। ক্লোরোপ্লাস্টের কাজ কি? প্রত্যেকেই জানি সবুজ বর্ণ, এখান থেকেই মেন শক্তি সংগ্রাহক। এর কাজ হচ্ছে সালোক সংশ্লেষে সাহায্য করা। একদমই। লিউকোপ্লাস্ট বর্ণহীন, এর কাজ কি? এর কাজ হচ্ছে খাদ্য সঞ্চয়। তাহলে এই যে 4 ধরনের বললাম,
এই 4 ধরনের মধ্যে স্পেশাল কিছু গুরুত্ব তো অবশ্যই আছে। প্রথমে যে লিখেছি অ্যালিউরন প্লাস্ট, ব্যাখ্যাটা লিখে নাও প্রোটিন, অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্যবস্তু সঞ্চয় করে। ওকে, নেক্সট অ্যামাইলোপ্লাস্ট, বলা উচিত কোন ধরনের খাদ্যবস্তু সঞ্চয় করে, লিখে নাও শর্করা জাতীয়। শ্বেতসার জাতীয়। আরও স্পেসিফাই করে বললে, আরও স্পেসিফাই করে, শর্করা অ্যাবসলিউটলি কারেক্ট, কোনো ভুল নেই। শর্করার মধ্যে আরও স্পেসিফাই করি শ্বেতসার জাতীয়। আর এলাইওপ্লাস্ট কি, ফ্যাট জাতীয়। হ্যাঁ কি না? দেখো একটা ছকের মধ্যে কিন্তু আমি যে কটা ইনফরমেশন দেওয়ার প্রয়োজন আমি কিন্তু দিয়ে দিলাম। রেসপন্স করবে প্রত্যেকে, বোঝা গেছে কিনা? হচ্ছে, চল নেক্সট আরো কিছু ইনফরমেশন জানা প্রয়োজন কিসের ভিত্তিতে, এই ক্রোমোপ্লাস্টের। তো প্রত্যেকে হেডিং করে নাও ক্রোমোপ্লাস্ট বলে। ক্রোমোপ্লাস্ট বলে আমি গঠন থেকে আরম্ভ করে পরে আসছি, নোট ডাউন করো ক্রোমোপ্লাস্ট বলে। বা আরেকটা সাব হেডিংও করে রাখতে হবে ক্রোমোপ্লাস্টের সঙ্গে, ক্রোমোপ্লাস্টের রঞ্জক। এই রঞ্জক দিয়ে কিন্তু কোশ্চেন দেয়, রঞ্জক দিয়ে তোমাদের এসএলএসটিতে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। দেখো রঞ্জক কি কি বা রঞ্জকের কি ব্যাপার বা কি জানার প্রয়োজন। দেখো মানে আমাদের ক্রোমোপ্লাস্টের মধ্যে বিভিন্ন ধরনের রঞ্জক পাওয়া যায়, যে রঞ্জকের বিভিন্ন বর্ণের কারণে ওই সমস্ত জীবদেহ সেই রকম বর্ণ প্রাপ্ত হয়। ঠিক আছে, তার মধ্যে ভালো করে শুনো, আমাদের কিন্তু কি কালার সেটা জানা প্রয়োজন, কোথায় পাওয়া যায় সেটা জানা প্রয়োজন। দেখ ফার্স্ট 1 নম্বর নোট ডাউন করবে যে ফাইকো এরিথ্রিন, নাম শুনেছো প্রত্যেকে? ফাইকো এরিথ্রিন নাম শোনা আছে, শোনা উচিত কিন্তু। ফাইকো এরিথ্রিন, ফার্স্ট নোট ডাউন করবে ফাইকো এরিথ্রিন। এই ফাইকো এরিথ্রিন এটা কোন বর্ণের? প্রত্যেকেই জানি লাল বর্ণ। নেক্সট যেটা আমাদের জানার প্রয়োজন, লাল বর্ণ তো বুঝলাম, বর্ণ তো খুব সহজে মনে রাখা যায়, এটা কোথায় পাওয়া যায়? একদমই কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি, রোডোফাইসি। এই রোডোফাইসি এটা এক ধরনের কি, শৈবাল। হ্যাঁ কিনা? এখন কোশ্চেনের ট্রেন্ড যেটা না, যে এই ডাইরেক্ট রোডোফাইসিতে নিচের কোনটি বর্তমান, বা ফাইকো এরিথ্রিন নিচের কোনটির মধ্যে উপস্থিত, এই ধরনের প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা এইরকম টাইপের হওয়া উচিত। নেক্সট নোট ডাউন করবে যে ফাইকোজ্যান্থিন, দেখি কে বলতে পারে, কালার বলবে বা তার মধ্যে কি কোথায় উপস্থিত সেটা বলবে। ফাইকোজ্যান্থিন, ফাইকোজ্যান্থিনের কালার কি? এটা ব্লু, এটা ব্লু কালার। ভালো হলুদ হবে না, হলুদ রং, হলুদ। এর কালার হলুদ বাদামি রং। ভেরি গুড, পারফেক্ট, হলুদ বাদামি, মানে হলুদ হতে পারে বা আর একটা লাইট কালার খড়দোয়া হরিদ্রাবও হতে পারে। ঠিক আছে, দেখো দু রকম, হলুদ একটা কালার হতে পারে, মানে খড়দোয়া যে জলটা হয় না হরিদ্রাব, ওইখান থেকে হলুদ এই কালারটার মধ্যে একটা মানে হয় এই ফাইকোজ্যান্থিন। এই ফাইকোজ্যান্থিন কার দেহে পাওয়া যায়? নোট ডাউন করে নাও, অণুবীক্ষণিক মানে ডায়াটম। এই ডায়াটমটা কি? ডায়াটমও কিন্তু শৈবাল। শৈবাল। ওকে, নেক্সট 3 নম্বর নোট ডাউন করবে লাইকোপিন। দেখি কে বলতে পারে, লাইকোপিন কথাটা শুনেছো? লাইকোপিন শুনেছো? কেউ শোনোনি? স্যার টমেটোতে পাওয়া যায় ওটা কি? হ্যাঁ, টমেটোতে পাওয়া যায়। হ্যাঁ, সুন্দর সুন্দর, একদম টমেটোর ওপরের খোসা, একদম টকটকে লাল বর্ণ, টকটকে লাল বর্ণ পাওয়া যাচ্ছে টমেটোর খোসা। সুন্দর অ্যান্সার, নোট ডাউন করো টমেটোর খোসা, টমেটোর খোসা, সুন্দর, ভেরি গুড, টমেটোর খোসা। নেক্সট 4 নম্বর নোট ডাউন করবে, এটা একদম সহজ, ক্যারোটিনয়েড। এটা সহজ, এটা প্রত্যেকে তোমরা পারবে। এটা কি কালার বলো আগে? কমলা কালার, অরেঞ্জে, আর ক্যারটে পাওয়া যায়, গাজরে পাওয়া যায়। সুন্দর, গাজরে পাওয়া যায়। নোট ডাউন করো কমলা কালার আর হচ্ছে গাজরের মধ্যে উপস্থিত, নোট ডাউন করবে গাজর বলে। নেক্সট আর কি আছে, আর কি তোমাদের জানা রঞ্জক রয়েছে? নেক্সট নোট ডাউন করো ফাইকোসায়ানিন। সায়ানিন শুনলেই কি মনে হবে বলা উচিত তোমাদের? সায়ানিন বলতে কি কালার? নীল রং বলা যাবে। কোন ধরনের জীবদেহে এই ফাইকোসায়ানিন লক্ষ্য করা যায়?
স্যার নীলাভ এগুলো তো সবুজ সবই আমাদের শৈবাল, অ্যালগিতে ছিল। নীলাভ হ্যাঁ। সবুজ নীলাভ সবুজ শৈবাল শৈবাল। পাওয়া যায়। নীলাভ সবুজ শৈবালে। এছাড়া 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 নীলাভ সবুজ বলতে একদম পারফেক্ট অ্যান্সার। আরও যদি একটু ভিতরে অন্য কোনো আমরা আলোচনা করি বা অন্য কোনো শৈবালের কথা বলি, তাহলে কি বলবো যে কোথায় পাওয়া যেতে পারে? একদমই তাই, ফাইকো। ফাইকো দেখো, যে কোনো ফাইকো কথার অর্থ কি বলতো? এই আমি বারবার একটা কথা লিখছি না যে ফাইকো ফাইকো, এখানে ফাইকো। তোমাদের যেহেতু তোমরা বায়োলজি স্টুডেন্ট, একটু আলোচনা করে নেওয়া দরকার। ফাইকো কথার অর্থ কি? ফাইকো কথার অর্থ কি বলো, দেখি কে বলতে পারে। দেখো, এখানে ফাইকো যেমন লিখছি, এদিকে এক্সাম্পলে দেখো শৈবাল চলে আসছে। মনে রাখো, এগুলো কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে খুব গাছ গুরুত্বপূর্ণ। নাকি? না, ফাইকো অর্থ শৈবাল, মনে থাকবে। ফাইকো কথার অর্থ কিন্তু শৈবাল, মনে থাকবে। সব থেকে ভালো যেটা এই পাওয়া যায়, লিখে নাও, যেটা তোমরা বললে তোমাদের এটাকে ধরে লিখি, নীলাভ সবুজ শৈবাল। ওকে। বর্তমানে এই ফাইকোসায়ানিনের ব্যবহার কিন্তু প্রচুর। বায়োটেকনোলজি ক্লাসে কিন্তু এইটা নিয়ে একটু সামান্য আলোচনা করা প্রয়োজন। ইকোলাইয়ের দেহ থেকে কীভাবে সংশ্লেষিত হয়, কীভাবে চেঞ্জ হয়, এই ফাইকোসায়ানিন টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, যখনই ফাইকোরঞ্জক থাকবে না, সে ফাইকো এরিস্টিক, ফাইকোজ্যান্থিক বা ফাইকোসায়ানিন, তখন কিন্তু আমাদের এই শৈবালের এক্সাম্পল পাবোই। কারণ ফাইকো কথার অর্থ কিন্তু শৈবাল, এটা কিন্তু মনে রেখো। কথা বুঝতে পারলে? আর সায়ানিন কথাটা স্যার এসছে, এটার একটা তাহলে নাম বলে দিন, ফাইকোসায়ানিনের একটা নাম, নাম বলতে নীলাভ সবুজ মানে শৈবাল। শৈবালের একটা উদাহরণ। নীলাভ শৈবাল মনে রাখো না, এর নীলাভ শৈবাল যে কোনো নীলাভ শৈবাল হচ্ছে এই ফাইকো সায়ানিন এক্সাম্পল বলা চলে, যে কোনো। ঠিক আছে। এবার সায়ানিন কথার অর্থ কি কেউ বলতে পারে? এক্সাম্পল লিখে রাখতে পারো, যদি নাম যদি জানতেই চাও, স্পিরুলিনা লিখে রাখতে পারো, স্পিরুলিনা। আচ্ছা, এবার যেটা টপিক যেটা বলছিলাম, সায়ানিন কথার অর্থ কি? সায়ানিন কথার অর্থ কি কে বলবে? সায়ানিন কথার অর্থ জানো? সায়ানিন কথার অর্থ হচ্ছে অ্যাকোয়া। অ্যাকোয়া বলতে যে আমরা সমুদ্রের জল বা কোনো বিস্তৃত জলরাশির যে কালারটা হয়, তাকে বলা হয় সায়ানিন। ওকে। তাহলে দেখো, আমরা যে আলোচনা করছিলাম মোটামুটি 5টা হলো। আর কোনো রঞ্জকের আমরা এক্সাম্পল মানে নাম পাবো? আর কোন আছে? আর একটা নাম আমার মনে পড়ছে, নোট ডাউন করে নাও, জ্যানথিন। এই জ্যানথিনের কালার কি কে বলবে? হলুদ হলুদ। হলুদ কালার। আর বেনানাতে পাওয়া যায়, বেনানাতে। ভেরি গুড, একদম পাকা কলা। পাকা কলা, নোট ডাউন করে নাও, পাকা কলা। ওকে। পাকা কলা। কোনো ক্ষেত্রে পাকা যে পেঁপে, পাকা পেঁপেতেও লক্ষ্য করা যায়। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার জ্যানথিন। দেখো, তাহলে এই যে ক্লোরোপ্লাস্টের রঞ্জক নিয়ে যেগুলো আলোচনা করার দরকার ছিল, আমি কিন্তু করলাম। এর পরে যেটা জানার দরকার, একটু জাস্ট চিত্রসহ একটু বোঝানোর প্রয়োজন। নেক্সট আমরা ছবি যে দেখতে পাচ্ছি, এটা কিসের ছবি? ছবি সম্বন্ধে একটু জানার প্রয়োজন। এটা কিন্তু নোট ডাউন করে নাও, এটা ক্রোমোপ্লাস্টের ছবি। ছোট্ট করে নোট ডাউন করে নাও, ক্রোমোপ্লাস্ট। তাহলে ছবি তোমরা পরে স্ক্রিনশট নিতে পারো বা রেকর্ডিং দেখে লিখে নিতে পারো। এই যে ক্রোমোপ্লাস্টের কথা বলছি, ক্রোমোপ্লাস্টের তাহলে গঠন কি? ক্রোমোপ্লাস্ট মোটামুটি 2 রকম গঠন সদৃশ্য হয়। একটা হচ্ছে গোলাকার বা ডিম্বাকার। ঠিক আছে। এদের আমরা যদি এর দেখি যে এরও দুটো মানে 2 একক পর্দা দ্বারা গঠিত, 2টি একক পর্দা, একটা হচ্ছে অন্তঃপর্দা, একটা বহিঃপর্দা। এদের ভিতরে কি হয়? ভিতরের পর্দাটা মাঝে সংকুচিত হয় বা মাঝের দিকে প্রবর্ধিত হয়ে একটি বিশেষ অংশ গঠন করে, যাকে বলা হয় ল্যামেলা। একটা প্র্যাকটিস সেটে কোশ্চেন দেখছিলাম যে প্লাস্টিডের অন্তঃপর্দা ভিতর থেকে প্রবর্তিত হয়ে কোন অংশ গঠন করে? অ্যান্সার কিন্তু কি হবে? ল্যামেলা। ওকে। তাহলে ক্রোমোপ্লাস্টের গঠন অত্যন্ত সরল গঠন, অতটা কঠিন কিছু ব্যাপার নেই। নেক্সট আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এটা কিসের গঠন? নোট ডাউন করে নাও, এটা হচ্ছে, কেউ বলতে পারবে? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট। এবারে লিউকোপ্লাস্ট বলতে আমরা জানি যে এটা এমন একটা প্লাস্টিড যেটা বর্ণহীন প্রকৃতির হয়, হ্যাঁ কি না? এখানে মানে এই অংশে মানে যেখানে অবস্থান করে, সেই অংশে কিন্তু কখনোই সেই অর্থে সূর্যের আলো ডিরেক্ট পৌঁছায় না। তাহলে এর গঠন কীরকম হবে? এর গঠন এরকমই যে মোটামুটি ঠিক আগের ক্রোমোপ্লাস্টের মতোই গোলাকার, ডিম্বাকার বা কোনো ক্ষেত্রে দণ্ডাকার হতে পারে। তাহলে ভালো করে শুনে নাও, এদের যে ক্রোমোপ্লাস্টের ক্ষেত্রে যে
ল্যামেলা পড়লাম, এর ক্ষেত্রে ল্যামেলা থাকে বটে, কিন্তু সেই ল্যামেলাটা কি হয়, সেই ল্যামেলাটা ভগ্ন প্রায় হয়, ঠিক আছে। ওই তাই এর এর ক্ষেত্রে ল্যামেলাটা অতটা স্পষ্ট করে লক্ষ্য করা যায় না। এতে ধাত্রে কি থাকে, এদের ধাত্রে ক্ষেত্র বিশেষে, ক্ষেত্র বিশেষ মানে কি, আমরা তো লিউকোপ্লাস্টের তিনটে ভাগ করে ফেলেছি, শ্বেতসার, প্রোটিন আর ফ্যাটকে সঞ্চয় করা তিনটে বিশেষ আলাদা আলাদা ভাগ, একটা অ্যামাইলোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট আর একটা প্রোটিনোপ্লাস্ট, যেটাকে আমরা অ্যালিউরন প্লাস্ট বলি। তাহলে এই ক্ষেত্রে এই অংশে ধাত্রে কিন্তু ফ্যাট জাতীয় কণা, তৈলবিন্দু, প্রোটিন দানা বা শ্বেতসার জানা মানে দানা ক্ষেত্র বিশেষে কিন্তু ভেসে বেড়াতে লক্ষ্য করা যায়, ঠিক আছে। তাহলে এদের ধাত্রের ঘনত্বটা ক্রোমোপ্লাস্টের ধাত্রের ঘনত্ব অপেক্ষা অনেকটাই বেশি, কারণ এদের লিউকোপ্লাস্টের প্রধান গুরুত্বটা কি, খাদ্য সঞ্চয় করা। অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো ঠিক নেক্সট আছে স্যার। নেক্সট আমরা যেটা দেখবো, এই যে চিত্র দেখতে পাচ্ছি এটা কিসের চিত্র, এটা এটা ক্লোরোপ্লাস্ট। 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 একেবারে শেষ অংশে আমরা এসছি প্লাস্টিডের, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট কিন্তু বাকি প্লাস্টিডের তুলনায় গুরুত্বপূর্ণ, কারণ উদ্ভিদের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যবলী সম্পাদন হয় কিন্তু এই ক্লোরোপ্লাস্টের দ্বারাই। এই ক্লোরোপ্লাস্টের আমাদের যেটা প্রথমেই জানা প্রয়োজন, রাসায়নিক উপাদান। লেখো, হেডিং করো, কোশ্চেন আসে। রাসায়নিক উপাদান, রাসায়নিক উপাদান। কেউ বলতে পারবে ক্লোরোপ্লাস্টে কি কি থাকে, কি কি থাকে না? কি কি থাকে, সব থেকে বেশি কি প্রোটিন থাকে? থাকে, ভেরি গুড, প্রথম লিপিড অ্যান্সার, থাকে, প্রথমে প্রোটিন, লিপিড, প্রোটিন, মেন থাকে প্রোটিন। ক্লোরোফিল থাকে, প্রোটিন থাকে প্রায় 50 থেকে 60%। এটাই কোশ্চেন আসে, একটা কোশ্চেনের প্র্যাকটিস সেটে ভালো, যখন র্যান্ডামলি প্র্যাকটিস সেট বেশি করে করাবো, এখন তো টপিক করাচ্ছি, আজকে টপিক উপর এমসিকিউ করাবো, কিন্তু একটা ক্লাস নেব যে র্যান্ডাম 100টা এমসিকিউ, তার মধ্যে এই কোশ্চেন দেখবে যে ক্লোরোপ্লাস্টের মধ্যে কোন ধরনের উপাদানের পরিমাণ সর্বাধিক। কি অ্যান্সার হবে? এ অ্যান্সার কিন্তু প্রোটিন, কারণ প্রোটিনের পার্সেন্ট প্রায় 50 থেকে 60%। নেক্সট হচ্ছে ফ্যাট হিসাবে লিপিড, লিপিডের কত পার্সেন্ট হয়? 25 থেকে 30%। এরপরে রঞ্জক হিসাবে কি বর্তমান? রঞ্জক হিসাবে ক্লোরোফিল বর্তমান। রঞ্জক হিসাবে ক্লোরোফিল কতটা থাকে? 5 to 10% থাকে, হ্যাঁ কি না? এছাড়াও একটা কোশ্চেন আমি গতকাল বই ওল্টাতে পেলাম যে ক্লোরোফিল ব্যতীত অন্য কোন রঞ্জক ক্লোরোপ্লাস্টে বর্তমান, দেখি কে বলতে পারে, সেটাই আমি একটু লিখবো। ক্লোরোফিল ব্যতীত অন্য কোন রঞ্জক ক্লোরোপ্লাস্টে বর্তমান, কে বলবে? আন্দাজেই বলো না, কি মনে হয় দেখি। এগুলোই কিন্তু কোশ্চেন তোমাদের। লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট লিউকোপ্লাস্ট কি করে রঞ্জক হলো? লিউকোপ্লাস্ট প্লাস্টিডের ভাগ, ও প্লাস্টিক আমি আছে। হচ্ছে রঞ্জক বলেছি, নোট ডাউন করে নাও। ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড, এই ক্যারোটিনয়েডও থাকে 1 to 2%। ওকে, এছাড়া থাকে ডিএনএ, আরএনএ প্রভৃতি। ওকে, ডিএনএ, আরএনএ প্রভৃতি। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট, যদি এই প্রশ্ন তোমাকে আসে ক্লোরোপ্লাস্টের মধ্যে কোন ধাতুর পরিমাণ সর্বাধিক, কে বলবে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। কেন? কারণ ক্লোরোফিলের মেন ধারণ করে যে বিশেষ ধাতু, সেটা কিন্তু ম্যাগনেসিয়াম। ওকে, খুব গুরুত্বপূর্ণ। তবে ম্যাগনেসিয়াম ছাড়াও আমাদের আরও কয়েকটা ধাতুর নাম মনে রাখতে হবে, যার মধ্যে আয়রন, কপার, ফসফরাস, পটাশিয়াম, এরাও কিন্তু খুব অল্প মাত্রায় বর্তমান। কোনো অসুবিধা নেই, খুব অল্প মাত্রায় বর্তমান। কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হচ্ছে মোটামুটি? চলো নেক্সট। এরপরে একটা দিয়ে একটা কোশ্চেন, তোমাদের যখন 16 সালের পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছিল না, সেই সময় কিছু প্র্যাকটিস সেট, পুরোনো প্র্যাকটিস সেট, এই নতুন প্র্যাকটিস সেটের কোশ্চেনটা দেখিনি কখনো, সেখানে একটা কোশ্চেন দেখেছি যে পাইরিনয়েড, পাইরিনয়েড, এই কোশ্চেনটা এরকম এসছে, পাইরিনয়েড কোষের কোন অঙ্গাণুতে উপস্থিত? অ্যান্সার কিন্তু প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। কেউ বলতে পারবে পাইরিনয়েড কি বা এর কাজ কি? বলা যাবে পাইরিনয়েড কি বা এর কাজ কি? কারো আইডিয়া আছে? এটা কেউ তোমাদের হালকা জেনে রাখা প্রয়োজন, বা কেউ কি পাইরিনয়েডের কথা আগে কখনো শুনেছো? রেসপন্স করবে। হ্যাঁ স্যার, অ্যালগিতে যখন অনার্সে করেছি, অ্যালগিতে ছিল পাইরিনয়েড। হ্যাঁ, তাহলে এই ক্লোরোপ্লাস্টের সঙ্গে পাইরিনয়েডের কি সম্পর্ক? পাইরিনয়েডটা কি?
দেখো, এটা হচ্ছে উচ্চ প্রতিসরাঙ্ক যুক্ত, নোট ডাউন করবে, উচ্চ প্রতিসরাঙ্ক যুক্ত চকচকে দানা। ওকে, উচ্চ প্রতিসরাঙ্ক যুক্ত চকচকে দানা হচ্ছে এই পাইরিনয়েড কি করে? এই পাইরিনয়েড সূর্যালোক শোষণে কাজে, মানে শোষণে একটা বিশেষ ভূমিকা পালন করে। মনে থাকবে, এই পাইরিনয়েড কিন্তু উচ্চ প্রতিসরাঙ্ক হওয়ার কারণে এখানে কি করে, এরা সূর্যালোক শোষণ করে। এছাড়া আর একটা কাজও আছে, লিখে নিতে পারো, পাইরিনয়েডে সঞ্চিত যে প্রোটিন, এটা কি করে, স্টার্চকে ধারণ করে। পাইরিনয়েডে সঞ্চিত প্রোটিন স্টার্চ ধারণ করে। ওকে, হ্যাঁ কি না? চলো দেখো, এটা কিন্তু খুব মানে মানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ছিল, আমরা এটা মানে বলে দিলাম। এরপরে লেখা হয়েছে প্রত্যেকের, দেখো যদি গঠনে যাই, তাহলে গঠন হিসাবে ক্লোরোপ্লাস্টকে আমরা মানে কিভাবে ভাগ করতে পারি? গঠন অনুযায়ী মোটামুটি তিনটে ভাগ। তিনটে ভাগ কি কি? একটা হচ্ছে কি, একটা হচ্ছে পর্দা, একটা আবরণী। ফার্স্ট ভাগ হচ্ছে আবরণী, সেকেন্ড ভাগ হচ্ছে ধাত্র, অর্থাৎ ভিতরে যে প্লাজম বা ম্যাট্রিক্স পার্টটা থাকে, ধাত্র। এবং থার্ড ভাগটা কি? থার্ড ভাগটা হচ্ছে থাইলাকয়েড। তাহলে ক্লোরোপ্লাস্টের তিনটে ভাগ, সব থেকে বাইরে আবরণী হচ্ছে পর্দা, তার মধ্যে ধাত্র, আর তার মধ্যে থাইলাকয়েড। এবার কে আমাকে বলবে থাইলাকয়েড কি? বলা উচিত কিন্তু এটা, থাইলাকয়েড কি বলতেই হবে। যে চাকতির মতো অংশগুলি এই গ্রানা গঠন করে সেগুলিকে থাইলাকয়েড বলে। পারফেক্ট পারফেক্ট। দেখো, গ্রানা গঠন করে কথাটা তো ঠিক শোনাচ্ছে না। ক্লোরোপ্লাস্টের স্টোমা অঞ্চলে বা ধাত্রে যে একক পর্দা বিশিষ্ট চ্যাপ্টার থলির অংশ লক্ষ্য করা যায়, যারা সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে, সেগুলোকে কি বলা হয়? থাইলাকয়েড বলে। আর এই থাইলাকয়েডই হলো ক্লোরোপ্লাস্টের গঠনগত একক, হ্যাঁ কিনা? এই থাইলাকয়েড আবার দু প্রকার হয়, যেটা গ্রানায় থাকে সেটা গ্রানালস থাইলাকয়েড বলে, আর যেটা স্টোমায় থাকে সেটা স্টোমা থাইলাকয়েড বলে। এছাড়াও দুটো থাইলাকয়েডের মাঝের অংশকে বলা হয় ইন্টারগ্রানা থাইলাকয়েড। ওকে, এই ছোট ছোট টপিকগুলো একটু শুনে মনে রাখো, একটু শুনে মনে রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। এরপরে আমাদের যে টপিকটা আসছে, এটা আমি এখন একটু করেই দিতে চাই, যেটা পরে ভাবছিলাম করাবো। এই যে ক্লোরোফিল তোমরা লিখেছো, তো একটা ছোট্ট হেডিং করে ক্লোরোফিলের টপিকটা কিন্তু লেখা দরকার। কেন ক্লোরোফিল লেখা দরকার? ক্লোরোফিলের বিভিন্ন যে ভাগ রয়েছে, তাদের আণবিক সংকেত, তাদের আণবিক ওজন, এগুলো কিন্তু আমাদের একটু ভালো করে জানার প্রয়োজন। ক্লোরোফিল এ আর বি ওই দুটো বলবেন তো? না, ক্লোরোফিল এ বি সি ডি, ক্লোরোফিল ব্যাকটেরিওভিরিডিন, 6টা কিন্তু আলোচনা করা প্রয়োজন। তো প্রত্যেকে হেডিং করো। আচ্ছা, পরের টপিক ক্লোরোফিল বলে, ক্লোরোফিল বলে দেখো, ক্লোরোফিল টপিকটা এর মধ্যেই পড়ছে, পরে আর বায়োটেকনোলজি পার্টে আর এই তখন বা সালোক সংশ্লেষ টপিকের মধ্যে তখন আর এটা আলোচনা করব না, এটা এর মধ্যে আলোচনা করে দিই। তাহলে ক্লোরোফিলের গঠনগত ধাতু কোনটা বলে দিয়েছি, কি কি হবে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। অসুবিধা নেই। এরপরে ক্লোরোফিলের মানে ক্লোরোফিল তো অন্যতম গুরুত্বপূর্ণ রঞ্জক। এই ক্লোরোফিলের সঙ্গে আর একটা বিশেষ নাম জড়িত, সেটা হচ্ছে কোয়ান্টোজম। এই কোয়ান্টোজমটা কি, কে বলবে? কোয়ান্টাজম বলতে আমরা কি বুঝি বলো দেখি, কি মনে হয়? কোয়ান্টোজম বলতে কি বুঝি? শুনেছো তো কথাটা, খুব কমন ওয়ার্ড। কাকে বলে? ওই থাইলাকয়েডের মধ্যেই যে ইয়েগুলো থাকে, দানাগুলো থাকে। ভেরি গুড, সুন্দর। থাইলাকয়েডের আবরণীর ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র ক্লোরোফিলের রঞ্জক বর্তমান, তাকে কোয়ান্টোজম বলে। এই কোয়ান্টোজমের কাজ কি? এই কোয়ান্টোজমের কাজ কি, কি মনে হয়? সূর্যরশ্মি শোষণ করা। এটা হচ্ছে সূর্যালোক শোষণ করা, একদম পারফেক্ট, সূর্যালোক শোষণ করা। আর এর মেনলি আর একটা জিনিস বলার প্রয়োজন, সূর্যালোক শোষণ করা তো পারফেক্ট, আলোক বিক্রিয়া ঘটাতে সাহায্য করা, মেন কাজ হচ্ছে আলোক বিক্রিয়া ঘটানো। ওকে, আলোক বিক্রিয়া ঘটনাটাই হচ্ছে কোয়ান্টোজমের প্রধান কাজ। এরপরে যে টপিকটা আমি আলোচনা করতে চাইছিলাম, আমরা ক্লোরোফিলের 6টা ভাগ কিন্তু করব। শ্রেণী বিভাগ বলে হেডিং করো, 6টা ভাগ কিন্তু খুব মানে মন দিয়ে নোট ডাউন করো, কোশ্চেনে কিন্তু আসতে লক্ষ্য করা যায়। 1 নম্বর ক্লোরোফিল এ। সুস্মিতা বলতে পারবে ক্লোরোফিল এর সংকেত? মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে।
তোমরা মনে রাখো, তোমরা সাবজেক্টের স্টুডেন্ট। ক্লোরোফিল এর সংকেত কি বলা যাবে? নোট ডাউন করো। C55H72O5N4Mg, ঠিক আছে? হ্যাঁ কি না? এগুলো কিন্তু পর পর মুখস্থ করো, ইম্পর্টেন্ট কোশ্চেনে দেওয়ার পসিবিলিটি থাকে। বা এই ক্লোরোফিল এ বিটা না ইন্টারভিউয়ের খুব প্রিয় প্রশ্ন, জিজ্ঞেস করে হঠাৎ করে স্টুডেন্টকে একটা কনফিউজ করার ব্যাপার থাকে, বিশেষ করে যারা নিউ ফ্রেশার্সের ওপর কিন্তু এবার ইন্টারভিউটা প্রেসার থাকবে। যারা ওএমআর বেস পরীক্ষা ক্র্যাক করবে, এগোবে, মেট নাম থাকবে, তারা যখন ইন্টারভিউ ফেস করবে একটা এক্সট্রা প্রেসার থাকবেই কিন্তু, বুঝতে পারলে? চলো নেক্সট নোট ডাউন করো। ক্লোরোফিল বি C55H70O6N4Mg, ওকে? আচ্ছা, এইগুলো তোমাদের কখনো লেখা ছিল, কখনো নোট ডাউন কোথাও করেছিলে তোমাদের কোনো মানে এতে? গ্র্যাজুয়েশনের সময় আমাদের প্ল্যান ছিল। ছিল গ্র্যাজুয়েশন। তাহলে এগুলো এখন খাতা খুললে পাবে? মানে তোমাদের পুরনো খাতা? স্যার খাতা তো খুঁজে পাচ্ছি না, অনেক বছর হয়ে গেল, আর খাতা নেই। আর খাতা নেই তো? আচ্ছা ঠিক আছে, চলো যতগুলো মনে করানো যায় মনে করাচ্ছি, কারণ এগুলো তোমাদের খুব কমন পড়ার জিনিস, তাই এগুলো একটা কোনো অনার্স স্টুডেন্টদের কাছে থাকবে না এটা হতে পারে না। ওকে চলো ক্লোরোফিল সি লেখো। মানে জিনিসগুলো তোমাদের প্রত্যেকটাই বড্ড পরিচিত, কিন্তু এত দিন মানে আপনি পড়াচ্ছেন পুরো যেমন ছবির মতো মনে হচ্ছে। হ্যাঁ, আর তোমাদের প্রত্যেকেই দেখো একদম পুরো ফ্যামিলি পার্সন হয়ে গেছো, একদম মানে ফ্যামিলি মেনটেন করতে হচ্ছে, যত দিন যাচ্ছে তো এগুলো মানে কি বলবো, মানে আরো আপছা হয়ে যাচ্ছে। ক্লোরোফিল ডি নোট ডাউন করো। C54H70O6N4Mg, ওকে? নেক্সট এবার দুটো, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু টপিক যখন ধরে এসছে আমরা করিয়ে দিই। একটা নোট ডাউন করো, ব্যাকটেরিয় ক্লোরোফিল। তার সংকেত কি? তার সংকেত নোট ডাউন করবে যে C55H74O6N4Mg, ওকে? এটা হচ্ছে ব্যাকটেরিয় ক্লোরোফিল। আর একটা লাস্ট কি হয়, ব্যাকটেরিয় ভিরিডিন। এই ব্যাকটেরিয় ভিরিডিনের কি মানে আণবিক রাসায়নিক বা সংকেত কি? C55H72O6N4Mg। আমি ক্লোরোফিল সিটাকে স্টার দিলাম, কেন স্টার দিলাম? কোশ্চেন আসে যে কোন ক্লোরোফিলের আণবিক ওজন সব থেকে কম, কি অ্যান্সার হবে? ক্লোরোফিল সি, কারণ দেখো মাত্র 35 পরমাণু কার্বন রয়েছে, ওকে? হাইড্রোজেনও জাস্ট 32 পরমাণু রয়েছে। এবার ব্র্যাকেটে লিখে রাখি, এটা হয়তো পরীক্ষায় পড়ার সম্ভাবনা কম, যে কত করে, তাহলে কোনটা সব থেকে বেশি কোনটা কি সেটা আমরা বুঝতে পারবো। লিখে রাখো 893 ক্লোরোফিল এ, তার আণবিক ওজন। 907 হচ্ছে ক্লোরোফিল বি। ক্লোরোফিল সি মাত্র 712, মানে অনেকটাই কম। ক্লোরোফিল ডি 895। ব্যাকটেরিয় ক্লোরোফিল যেটা হচ্ছে হাইয়েস্ট 911। ব্যাকটেরিয় ভিরিডিন 858। তাহলে এটা সব থেকে হাইয়েস্ট, এটা সব থেকে লোয়েস্ট, এটাই আমাদের মনে রাখার ব্যাপার। প্রত্যেকে না লিখতে পারলেও স্ক্রিনশট নিয়ে নাও। হচ্ছে হ্যাঁ কি না? রেসপন্স করো। কমপ্লিট একদম হয়েছে তো? চলো এবার আমরা আগের টপিকে লেখা হয়েছে, তাহলে এগিয়ে যাই আমি। দেখো নেক্সট এতটা করিয়েছিলাম। এরপর এই যেটা দেখতে পাচ্ছি একটা হেডিং করে নাও, ছোট্ট একটা জিনিস জানার দরকার, সেটা হচ্ছে অ্যান্টেনা কমপ্লেক্স। এই অ্যান্টেনা কমপ্লেক্স এবারের জন্য গুরুত্বপূর্ণ। অ্যান্টেনা কমপ্লেক্স কি? আগের দিন আমি এটা একটু ডিটেলসে বলেছিলাম, ওই F0F1, তাহলে এখানেও এটাও একটু বলবো যে অ্যান্টেনা। হ্যাঁ, এই অ্যান্টেনা কমপ্লেক্স কি বলা যায়? বুঝতে পারছো কি দেখে যে কিসের কথা মানে বোঝা যাচ্ছে, মানে বলা হচ্ছে? দেখো থাইলাকয়েড আছে, থাইলাকয়েডের ক্লোরোফিল গুলো, থাইলাকয়েডের ক্লোরোফিল গুলোকে বলে না? হ্যাঁ, যে থাইলাকয়েডের যে ক্লোরোফিল আছে
সেই ক্লোরোফিল হচ্ছে সূর্যালোক থেকে ফোটন কণা কি করছে, ফোটন কণা গ্রহণ করে। ফোটন কণা গ্রহণ করে, যেটা এই ছকে লেখা নেই, একটা প্রক্রিয়া ঘটায় সালোক সংশ্লেষের। সেটা কি বলে, একটা বিশেষ প্রক্রিয়া প্রথমেই ঘটিয়ে দেয়। কি বলে ওটাকে, জলের বিক্রিয়া ঘটায়, জলকে বিশ্লিষ্ট করে, যাকে ভালো বিশ্লেষণ ভাষায় করে। ফটোলাইজ ফটোলাইসিস ফটোলাইজ ফটোলাইসিস 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 ফটোলাইসিসে কি বিক্রিয়াটা ঘটায়, একদম ইজি। যেখানে জল বিশ্লিষ্ট হয়ে এইচ প্লাস OH মাইনাস OH মাইনাস আয়নে ভেঙে যায়। এই যে জল ভেঙে যাচ্ছে দুটো আয়নে, কার উপস্থিতিতে, শক্তি হিসাবে এখানে লিখে রাখতে পারো এইচ নিউ। এইচ নিউ বলতে কি, একটা ফোটন কণা, ঠিক আছে। এনার্জি ই সবসময় সমানুপাতিক হয় নিউ এর সঙ্গে, হ্যাঁ কি না। এবার আমরা একটা ধ্রুবককে গুণ করি, জানি আমরা এটা ম্যাথের একটু 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 জানি আমরা যে এটার সঙ্গে একটা এইচ নিউ গুণ করতে হয়, এইচ গুণ করতে হয়। এই এইচটাকে কি বলা হয়, এইচটাকে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে আমরা শক্তি ইজিক্যাল টু কি পাচ্ছি, শক্তি ইজিক্যাল টু এইচ নিউ পাচ্ছি। তাহলে এই এইচ নিউটাকে এক একটা কি বলা হয়, এক একটা বলা হয় ফোটন কণা। ওকে, ফোটন কণা বলা হয়। এই ফোটন কণাগুলোকে গ্রহণ করছে, ব্র্যাকেটে আমি এইচ নিউ লিখছি, নিউ বলতে তরঙ্গ দৈর্ঘ্য, সরি কম্পাঙ্ক, আর এইচটা কি প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে এই এইচ নিউ এর মিলিত গুণফলটাকে বলা হয় ই বা শক্তি। শক্তি মানেই ফোটন কণা। এই ফোটন কণাকে গ্রহণ করছে ক্লোরোফিল অণু। ক্লোরোফিল অণু গ্রহণ করে একটা ওই মুহূর্তে, খানিক কিছুটা মুহূর্তের জন্য একটা জটিল যৌগ গঠন করে। যে জটিল যৌগটাকে বলা হয় ক্লোরোফিল অণু ও তার সঙ্গে ফোটন কণা একত্রিত অবস্থায়, তাকেই বলি আমরা অ্যান্টেনা কমপ্লেক্স। এই অ্যান্টেনা কমপ্লেক্সই হচ্ছে সেটা, যেটা ফটোলাইসিসের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে। যদি ফোটন কণা গ্রহণ না হতো, কখনো জল কিন্তু বিশ্লিষ্ট হয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা শুরুই হতো না। কথাটা বোঝাতে পেরেছি? রেসপন্স করবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নেই? হ্যাঁ স্যার। তাহলে না এটা স্যার। আরেকটা জিনিস মনে রাখার দরকার, এই অ্যান্টেনা কমপ্লেক্স তো আমি বললাম ক্লোরোফিল এই সব বা থাইলাকয়েড আছে, এছাড়াও আর কোন উপাদান দ্বারা গঠিত, অ্যান্টেনা কমপ্লেক্স কি কি উপাদান দ্বারা গঠিত। তাহলে অ্যান্টেনা কমপ্লেক্স প্রধানত গঠিত তিনটে জিনিস দিয়ে। একটা হচ্ছে, নোট ডাউন করো, ক্লোরোফিল, বিভিন্ন সাহায্যকারী উৎসেচক, আর তারপরে নোট ডাউন করবে প্রোটিন। এই তিনটে দ্বারা কিন্তু অ্যান্টেনা কমপ্লেক্স গঠিত। মনে থাকবে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? রেসপন্স করো, অসুবিধা নেই? ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ না স্যার। স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার হয়েছে। দেখো নেক্সট আমরা কি ছবি দেখতে পাচ্ছি, আগে বলবে তারপর আলোচনা। সেন্ট্রোজোম সেন্ট্রোজোম সেন্ট্রোজোম, একদমই তাই। তাহলে বলো সেন্ট্রোজোম কার দেহে থাকে, সেন্ট্রোজোমের কি ব্যাপার, একটু ব্যাখ্যা করো। সেন্ট্রোজোম হচ্ছে পর্দাবিহীন পর্দাবিহীন প্রাণী। দেখো আমি প্রাণী কোষে থাকে। প্রথম যে ক্লাসটা করেছিলাম, যেটা শুরু করেছিলাম শনিবার দিন, সেইখানে শনিবার দিন শুক্রবার দিন শুরু করেছিলাম, সেইখানেই কিন্তু প্রতিটা অঙ্গাণুর যে ডিটেলসটা সেটা কিন্তু দেওয়া হয়ে গেছিল, যে কার একক পর্দা, কার দ্বি-একক পর্দা, কার কি ব্যাপার, সেটা কিন্তু খুব সুন্দর করে আমি কিন্তু আলোচনা করেছি। পর্দাবিহীন এর মধ্যে এই সেন্ট্রোজোমটা এমন একটা জিনিস, যেটা কাদের দেহে বর্তমান যদি বলা হয় তাহলে কি বলবো, এটা একমাত্র প্রাণী দেহে। প্রাণী কোষে বর্তমান। প্রাণী দেহে। সেটাও প্রাণী কিন্তু বলা কোষে। হয়েছিল প্রাণী কোষে বর্তমান। উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রোজোম থাকে না, প্রাণী কোষে বর্তমান। এটার কাজ কি, কাজ দিয়ে কিন্তু প্র্যাকটিস এটা কোশ্চেন আসে। সেন্ট্রোজোমের কাজ কি, কি মনে হয়? কোষ সেন্ট্রোজোমের বিভাজনে সাহায্য করে কি স্যার? করে মেন কাজ হচ্ছে, আরো স্পেসিফাই করে বললে, বেলতন্তু গঠন করে। বেম তন্তু গঠন। গমনে একদমই তাই। তন্তু ঘর। বেম তন্তু গঠন, বেম তন্তু মানে কিছু বিভাজনকালে, বলেছিল যে এখন বিভাজনকালে বেম তন্তু গঠন করে, ঠিক আছে। তাহলে এই সেন্ট্রোজোমের যদি আমরা গঠন বলি, তাহলে গঠন ওয়াইজ এটাকে কটা ভাগে ভাগ করতে পারি, গঠন ওয়াইজ ভাগ করতে পারি চারটে ভাগে। একটু ভালো করে নোট ডাউন করে নেওয়া প্রয়োজন, চারটে ভাগে কিন্তু ভাগ করা যায়। তাহলে কি কি চারটে ভাগ? প্রথমে হচ্ছে, নোট ডাউন করে নেবে, সেন্ট্রিওলের পরে নোট ডাউন করবে কাইনোপ্লাজম, ওকে। কাইনোপ্লাজমের পর নোট ডাউন করবে সেন্ট্রোস্ফিয়ার, যেটা ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ, সেন্ট্রোস্ফিয়ার।
আর লাস্টে নোট ডাউন করবে অ্যাস্ট্রাল রেজ, বা যেটাকে আমরা বলি অ্যাস্ট্রাল রশ্মি। এই চারটে ভাগে কিন্তু এর গঠন কিন্তু ভাগ করা যায়। তাহলে এই গঠনটাকে ব্যাখ্যা করলে কি বলবো, সেন্ট্রোজোমের কেন্দ্রে যে অনুনালিকা দেখা যায়, যেটা পরস্পরের সঙ্গে সমকোণে অবস্থান করে, তাকে বলি আমরা সেন্ট্রিওল। দেখো পরস্পর সমকোণে, এইটা আর এটা দ্বারা কালার চেঞ্জ করি, এটা আর এটা দেখো পরস্পর সমকোণ উৎপন্ন করে। তাহলে এই যে সমকোণে অবস্থান করছে দুটো অনুনালিকা, এদেরকে কি বলা হয়, সেন্ট্রিওল বলে। এরপরে যে সাইটোপ্লাজমীয় অংশ বর্তমান, তাকে বলা হয় কাইনোপ্লাজম, অর্থাৎ ধাত্র অঞ্চল, তাকে বলা হয় কাইনোপ্লাজম। কাইনোপ্লাজমের পরে যে বাইরের দিকে অবস্থিত যে সেন্ট্রোজোমের অংশ, তাকে বলা হয় সেন্ট্রোস্পিয়ার। আর লাস্টে যে রশ্মি সদৃশ বিচ্ছিন্ন একটা অনুনালিকা লক্ষ্য করা যায়, তাকে বলা হয় অ্যাস্ট্রাল রশ্মি। হ্যাঁ কিনা? এর পরে ভালো করে শুনবে, হ্যাঁ স্যার। সেন্ট্রিওল টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই সেন্ট্রিওল টপিকটা ইম্পর্টেন্ট কেন বলছি, অ্যাকচুয়ালি সেন্ট্রিওলটা কি, সেন্ট্রিওলটা হচ্ছে অনুনালিকা। অনুনালিকা। নেক্সট যদি আমি প্রশ্ন করি এই সেন্ট্রিওলটা উৎপন্ন হচ্ছে কি থেকে, সেন্ট্রিওলটা উৎপন্ন হচ্ছে আদি সেন্ট্রিওল থেকে। আদি সেন্ট্রিওলটা উৎপন্ন হচ্ছে অনুনালিকা থেকে। এইবার যদি জিজ্ঞেস করা হয় সেন্ট্রিওলের কাজ কি, কি কাজ করবে, যেটা তোমরা বললে সেন্ট্রোজোমের যে কাজটা, এই কাজটা অ্যাকচুয়ালি করে কে, সেন্ট্রিওলই করে। তাহলে প্রধান কাজ কি, প্রেমতন্তু গঠন করে। তারপরে সেকেন্ড কাজ লিখে রাখা প্রয়োজন, কেউ একটা বলছিলে বলে মনে হয়, প্রান্তীয় গমনে সাহায্য করে। হ্যাঁ কি না, প্রান্তীয় গমনে সাহায্য করে। এবার প্রশ্ন, কোষ বিভাজনের সময়, কোষ বিভাজনের সময়, হ্যাঁ কোষ বিভাজনের শেষ দশায় এই যে প্রান্তীয় গমন, কার প্রান্তীয় গমন, ক্রোমোজোমের প্রান্তীয় গঠনে সাহায্য। এছাড়া আর একটা জিনিসে শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে। হ্যাঁ কিনা, শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে। অনেকাংশে ফ্ল্যাজেলা ও সিলিয়া সৃষ্টিতেও কিন্তু সাহায্য করে। আমি ওটা লেখালাম না, ওটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই ফ্ল্যাজেলার ও সিলিয়ার গঠনে কিন্তু সাহায্য করে। তাহলে এই গেল কিসের কাজ, এই গেল সেন্ট্রোজোমের কাজ। সেন্ট্রোজোম অর্থাৎ সেন্ট্রিওলের কাজ। কথাটা ক্লিয়ার? রেসপন্স করো, বোঝা গেছে মোটামুটি? হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার। নেক্সট তাহলে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, এটা কিসের চিত্র, এটা আগের দিন বেবি আলোচনা হয়ে গিয়েছিল। এটা কিসের, লাইসোজোম। 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 লাইসোজোমের ক্লাসটা মোটামুটি তোমরা দেখেছিলে। সেখানে লাইসোজোমের পরে উদ্ভিদ লাইসোজোমকে আমি আলোচনা করেছিলাম, একটা খেয়াল নেই, ওই জন্য আমি এটা হ্যাঁ স্যার করেছিলেন, ওই দুটো উদ্ভিদ দেহে দুটো পাওয়া যায়। আলোচনা হয়েছিল তো, স্পেরোজোম। হ্যাঁ হ্যাঁ, স্পেরোজোম আর অ্যালুরোডানা। সুন্দর, ব্যাস ব্যাস ব্যাস। চলো তাহলে লাস্ট হেডিং করে নাও, নেক্সট টপিক, নেক্সট লাস্ট অংশ আজকে, তারপরে এমসিকিউ ডিসকাস করব। ইআর মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিশেষত্বটা কি, কি বলবে? স্যার বলছি যে স্যার মাইটোকন্ড্রিয়ার সৃষ্টিটা আপনি আলোচনা করেননি, ওটা না না, ওটা আলোচনা করেনি আমি, আমার মনে আছে, আমি দেখেছি, আমি তো প্রিভিয়াস কোশ্চেন দেখেছি। আমি যখন বিভিন্ন এমসিকিউ ডিসকাস করব, এমসিকিউ এর সঙ্গে সঙ্গে না আরো অনেক তথ্য অ্যাড হবে এক একটা চ্যাপ্টারে, তো তখন ওগুলো আলোচনা করবো। ঠিক আছে, চলো দেখো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলছি, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান ফিচার্স বা বৈশিষ্ট্য কি, কি মনে হয়, কি মনে হয় বলা যাবে? এটা কাদের দেহে বর্তমান, উদ্ভিদ না প্রাণী? এটা কাদের দেহে বর্তমান, কে বলবে? উদ্ভিদ কোথায় থাকে না, উদ্ভিদ কোথায় থাকে না, এটা কাদের দেহে? এটা সজীব ইউক্যারিওটিক কোষে বর্তমান, অর্থাৎ উদ্ভিদ প্রাণী উভয় কোষেই কিন্তু লক্ষ্য করা যায়। এবার প্রশ্ন যেটা, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথা থেকে সৃষ্টি হয়? নিউক্লিয় পর্দা ওইখানে। হ্যাঁ ঠিকই বলেছো, দুটো অংশ থেকে সৃষ্টি হয়। তাহলে সৃষ্টি বলে লিখে রাখো, বা উৎপত্তি, এটা সৃষ্টি হচ্ছে দুটো অংশ থেকে। একটা হচ্ছে কোষ পর্দা, কোষ পর্দা ও নিউক্লিয় পর্দা, উভয় পর্দা থেকে কিন্তু সৃষ্টি হয়। কোষ পর্দা ও নিউক্লিয় পর্দা উভয় পর্দা থেকে সৃষ্টি হয়। এবার যেটা জানার প্রয়োজন, তোমরা জানো এই ইআরকে বা রেটিকুলামকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি?
দুটো থাকে এসিয়ার আর দুটো আরিয়ার। দুটো একটা আরিয়ার রাফ এন্ডোভেটিকুলাম, আর মসৃণ একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক স্মুথ রেটিকুলাম। এন্ডোভেটিকুলাম, ওটা একটা মসৃণ, একটা হচ্ছে দানাবিহীন বা মসৃণ। ব্যাকেটে লিখে না, একটা রাফ বলতে অমসৃণ, আর একটা হচ্ছে স্মুথ বা যেটাকে বলি মসৃণ। এই দুটোর উপর ভিত্তি করে কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়ে যায়। কি পরিবর্তন ভালো করে দেখো, দুটো তো আমরা পার্থক্য বুঝতে পারছি, তাহলে পার্থক্যটা হচ্ছে কেন, পার্থক্যটা হওয়ার কারণ কি? পার্থক্য হওয়ার কারণ হচ্ছে এটাই যে দুজনের কাজ আলাদা, দুজনের কিন্তু গঠনও কিছুটা আলাদা। কাজ বলতে কি, আরিয়ার আর এসিয়ারের কাজ দিয়ে কোশ্চেন দেয়। আরিয়ারের কাজ কি? আরিয়ারের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ। ভেরি গুড, জানো তোমরা, ভালোই জানো, লিখে রাখো। শুধু প্রোটিন নয়, প্রোটিন ও উৎসেচক সংশ্লেষ, প্রোটিন ও উৎসেচক সংশ্লেষ। ওকে। আর স্মুথ এন্ডোরেটিকুলাম বা মসৃণের কাজটা কি? ফ্যাট ও হরমোন সংশ্লেষ, ফ্যাট ও হরমোন সংশ্লেষ। হরমোন আর একটা লিখে রাখো, গ্লাইকোজেন সংশ্লেষ, গ্লাইকোজেন সংশ্লেষ। এই দুটো যেন মনে থাকে। আচ্ছা, এই যে স্মুথ আর রাফ, মসৃণ অমসৃণ, এটা পার্থক্য তৈরি হচ্ছে কিসের জন্য, কিসের কারণে তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে কেন বলা যাবে? একটা হচ্ছে রাইবোজোম একটাতে হ্যাঁ, ভেরি থাকে গুড, আর একটা থাকে হ্যাঁ না। হ্যাঁ, রাইবোজোমের জন্য। রাইবোজোম দানার জন্য। এদের এই যে গঠনটা মসৃণ অমসৃণ, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ কার ওপর? রাইবোজোমের ওপর। ওকে, তাহলে রাইবোজোম কোনটায় থাকে কোনটায় থাকে না? রাইবোজোম থাকে অমসৃণে, আর থাকে না কোথায়? মসৃণে। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো হ্যাঁ কিনা? চলো, তাহলে দেখো মোটামুটি এন্ডোরেটিকুলাম এতটা মানে ভিতরে ঢোকার প্রয়োজন নেই। এরপরে আর একটা অংশ বাকি থাকছে। কোন অঙ্গাণু এখনো বাকি থাকছে পড়ানো বলো, যেটা আজকে আমি পড়াবো স্যার না? ক্রোমোজোমটাই তো বাকি আছে। আপনি বলছিলেন ক্রোমোজোমটা করাবেন আগে। ক্রোমোজোম তো আলাদা টপিক করাবো, পুরো চ্যাপ্টার করাবো একদম, বুঝলে? ওটা আলাদা টপিকই করাবো, ওটা সেলের মধ্যে রাখিনি আমি। ক্রোমোজোম থেকে আরম্ভ করে ডিএনএ আরএনএ কোষ বিভাজন, ওটা আলাদা টপিক করাবো। আর আমার সিলেবাসে ওটাকে আলাদা টপিক হিসেবেই কনসিডার করা হয়েছে। আমি সেলের মধ্যে থেকে আমি এইটাই করলাম। সেলের মধ্যে একটা বাকি থাকছে, এটা সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোমটা কিন্তু আমি বাকি রাখছি। রাইবোজোমের ক্ষেত্রে এটা যখন আমি এমসিকিউ ডিসকাস করবো, রাইবোজোমের এমসিকিউ আছে। এমসিকিউ বলতে রাইবোজোমের অবস্থান, রাইবোজোমের সংখ্যা, রাইবোজোমের হচ্ছে রাসায়নিক গঠন, বা বিভিন্ন প্রকার যে রাইবোজোম হয় তার উপ একক সহ, 70S 80S 55S কোথায় কোনটা পাওয়া যায়, কোন কি ব্যাপার, এই টপিকটা আমি এমসিকিউ ডিসকাস করতে করতে আলোচনা করব। তবে আজকে যে 12খানা এমসিকিউ রয়েছে, এই এমসিকিউ থেকেও কিন্তু আমরা অনেকগুলো অ্যাডেড ইনফরমেশন পাবো, যেগুলো আমি ক্লাসে হয়তো করিয়েছি বা হয়তো করানো নেই, সেগুলো কিন্তু খুব ভালো করে নোট ডাউন করো। দেখো পারা যায় কিনা। আজকের প্রথম প্রশ্ন দেখো, কোশ্চেন দেখতে পাচ্ছ? প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেন? আরে হ্যাঁ কিনা, কিছু তো বলো, দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো, যদি হ্যাঁ স্যার পাচ্ছি স্যার। দেখতে যদি পাও, কোশ্চেনটা ভালো করে পড়ো। কোশ্চেনটা কি বলেছে দেখো, কিছু প্রাণী কোষের কোষ পর্দার বাইরে যে মিউকোপলিস্যাকারাইডের আস্তরণ থাকে তাকে কি বলে? মিউকোপলিস্যাকারাইডের আস্তরণ যে থাকছে সেটাকে কি বলে? প্লাজমোডেসমাটা, মাইক্রোফাইবিল, আইকোক্যালিক্স কি স্যার? গ্লাইকোক্যালিক্স, মাইক্রোভিলাই, কাকে বলে? নোট ডাউন করে নাও। এক্ষেত্রে অ্যান্সার কি? গ্লাইকোক্যালিক্স। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই গ্লাইকোক্যালিক্সের আর একটা নাম কি? এটাকেই বলা হয় সেল কোট। মনে থাকবে, এটাকেই বলা হয় সেল কোট। তাহলে প্রাণী কোষের কোষ পর্দার বাইরের দিকে মিউকোপলিস্যাকারাইড দ্বারা গঠিত যে আবরণ বর্তমান, তাকেই বলা হয় সেল কোট বা গ্লাইকোক্যালিক্স। তাহলে এর সঙ্গে আলোচনা করে নেওয়া প্রয়োজন। প্লাজমোডেসমাটা কি? নোট ডাউন করে প্রতিটা টপিক কিন্তু। প্লাজমোডেসমাটা কি? প্লাজমোডেসমাটা কথাটা কিসের সঙ্গে সম্পর্কিত, কোন অঙ্গাণুর সাথে? ডাইরেক্ট কোশ্চেন দেয়, নোট ডাউন করে নাও। কোষ প্রাচীরের সাথে। তাহলে কোষ প্রাচীরের মধ্যে যে গৌণ প্রাচীর ও প্রাথমিক প্রাচীর রয়েছে, ওদের মাঝখানে দুটি কোষের মধ্যে সংযোগ রক্ষা করার জন্য যে সূক্ষ্ম নালিকা বা সূক্ষ্ম শূন্যস্থান বর্তমান, যার মধ্যে দিয়ে খাদ্য ও বিভিন্ন
তরল জাতীয় পুষ্টিদ্রব্য চলাচল করতে পারে, তাই কি বলা হয়? প্লাজমোডেসমাটা। লিখে নাও এই পয়েন্টগুলো। এমসিকিউ আলোচনা করার অর্থ নতুন নতুন টপিক বেরিয়ে আসা। তাহলে প্লাজমোডেসমাটা শব্দটা জড়িত কার সঙ্গে? কোষ প্রাচীরের সঙ্গে। ঠিক আছে, চলো নেক্সট। মাইক্রোফাইবিল। এই মাইক্রোফাইবিল বলতে কি বুঝি আমরা? এটা কার সঙ্গে সম্পর্কিত? কোথায় লক্ষ্য করা যায়? বলতেই হবে, বলো কেউ একজন। কোষ পর্দায়, কোষ পর্দায়। পর্দা না, পর্দা। কোষ প্রাচীরে। কোষ প্রাচীরে মাইক্রোফাইবিল। তাহলে কোষ প্রাচীরের গায়ে সেলুলোজ দ্বারা গঠিত যে সূক্ষ্ম তন্তু দেখা যায় তাকে মাইক্রোফাইবিল বলে। লিখে নাও, সেলুলোজ দ্বারা গঠিত সূক্ষ্ম তন্তু। সেলুলোজ দ্বারা গঠিত সূক্ষ্ম তন্তু। সেলুলোজ দ্বারা গঠিত সূক্ষ্ম তন্তু। ওকে, সেলুলোজ দ্বারা গঠিত সূক্ষ্ম তন্তু। এর সাইজটা খুব সম্ভবত, আমার ঠিক খেয়াল করছে না, 250 অ্যামস্ট্রং, এতটাই সূক্ষ্ম হয়। এটা কিন্তু কোষ প্রাচীরে বর্তমান। নেক্সট, মাইক্রোভিলাই। এটা কার সঙ্গে সম্পর্কিত? এটা নোট ডাউন করে নাও, কোষ পর্দার সঙ্গে সম্পর্কিত। তাহলে কোষ পর্দার সঙ্গে কিভাবে সম্পর্কিত? কোষ পর্দা যখন সামান্য ভাঁজ হয়ে আঙুলের ন্যায় আকৃতি সৃষ্টি করে তখন তাকে বলা হয় মাইক্রোভিলাই। এটা কোথায় লক্ষ্য করা যায় বলো তো? এটা তো বলা উচিত, কোথায় লক্ষ্য করা যায় এরকম সংগঠন? মাইক্রোকন্ড্রিয়াতে। না না, মাইক্রোভিলাই কেন মাইক্রোকন্ড্রিয়া ব্যাপার হবে? এটা লক্ষ্য করা যায় ক্ষুদ্রান্তে। নোট ডাউন করে নাও, ক্ষুদ্রান্তের এপিথেলিয়াল কলাতে। নোট ডাউন করো, এপিথেলিয়াম কলাতে বর্তমান। দেখো ইনফরমেশন দিচ্ছি, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করো। একটা অপশানে অ্যান্সার আমরা পেয়ে গেছিলাম, অ্যান্সার গাইকোক্যালিক্স বা সেল কোড পেয়ে গেছিলাম, কিন্তু বাকি অপশানগুলোকেও ব্যাখ্যা করা প্রয়োজন, না হলে প্রপার প্রিপারেশন হবে না। লেখা হয়েছে প্রত্যেকের? তাহলে প্লাজমোডেসমাটা, মাইক্রোফাইবিল, গ্লাইকোক্যালিক্স, মাইক্রোভিলাই লেখা কমপ্লিট। রেসপন্স করবে? হ্যাঁ স্যার। অসুবিধা নেই। পরের প্রশ্ন যাচ্ছি তাহলে। দেখো, হেমিডেসমোজোম কি দ্বারা গঠিত হয়? হেমিডেসমোজোম কি দ্বারা গঠিত হয়? প্রথম টপিক যেটা, আগে এটা প্রশ্ন করি, হেমিডেসমোজোম কি, বা হেমিডেসমোজোম কোন কোষীয় অঙ্গনের সঙ্গে সম্পর্কিত? বলা যাবে হেমিডেসমোজোম হচ্ছে কোষ পর্দার সঙ্গে সম্পর্কিত। ওকে, কোষ পর্দার সঙ্গে। তাহলে এই হেমিডেসমোজোম কি? ভালো করে শুনে নাও। কোষ পর্দার ভিতরের গাত্রে যদি কোলাজেন তন্তু স্তরীভূত হয়ে যদি কোনো সংগঠন তৈরি করে তাকে হেমিডেসমোজোম বলে। তাহলে অ্যান্সার কি হবে? অপশান সি, কোলাজেন তন্তু। তাহলে এই হেমিডেসমোজোম কোথায় থাকে? কোষ পর্দার অন্তর্গাত্রে। কি দ্বারা গঠিত হয়? কোলাজেন দ্বারা গঠিত হয়। রেসপন্স করো, ক্লিয়ার হচ্ছে না হয়নি? হ্যাঁ কি না? স্যার বলো। বলছি স্যার আরেকবার বলুন না, ওই হেমিডেসমোজোমটা কি বললেন? কোষ পর্দার অন্তর্গাত্রে কোলাজেন তন্তু দ্বারা গঠিত যে বিশেষ সংগঠন। ক্লিয়ার? রেসপন্স করো। হ্যাঁ স্যার। পরের কোশ্চেন, আচ্ছা এটা ডবল রিপিট হয়েছে, সরি। নেক্সট কোশ্চেন, ক্লোরোপ্লাস্টে যে নগ্ন ও চক্রাকার ডিএনএ থাকে তাকে কি বলে? দেখো, ক্লোরোপ্লাস্ট পড়ালাম বটে, এটা তো ক্লোরোপ্লাস্ট আলোচনা করিনি, ওই জন্যই এমসিকিউ ডিসকাস করার ব্যাপার থাকে। যে নগ্ন ও চক্রাকার ডিএন লক্ষ্য করা যায় তাকে কি বলা হয়? নোট ডাউন করে নাও। এক্ষেত্রে অ্যান্সার কি? অপশান সি, প্লাস্টিডোম। প্লাস্টিডোম ভালো করে নোট ডাউন করো। ক্লোরোপ্লাস্টে যে নগ্ন ও চক্রাকার ডিএনএ থাকে তাকে প্লাস্টিডোম বলে। হচ্ছে, অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন। এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গাত্রে যে প্রোটিনের সাহায্যে রাইবোজোম যুক্ত থাকে তাকে কি বলে? দেখো, এতক্ষণ আমি বললাম যে ইয়ারের দুটো শ্রেণীবিভাগ, একটা আরইআর, একটা এসিআর। আরইআর এ রাইবোজোম থাকে, এসিআর এ থাকে না। আরইআর এ রাইবোজোম থাকে বলেই আরইআরটা অমসৃণ হয়।
তাহলে রাইবোজোমটা আছে কিছু কারণে তো একটা লেগে আছে, এটা প্রোটিনের সাহায্যে লেগে আছে। কোন প্রোটিনের সাহায্যে? নোট ডাউন করে নাও, রাইবোফোরিন। খুব ভালো কোশ্চেন, নোট ডাউন করবে। রাইবোফোরিন নামক প্রোটিনের সাহায্যে ইয়ারের সঙ্গে রাইবোজোম কিন্তু লেগে থাকে। ঠিক আছে, আমি যে প্র্যাকটিস সেটগুলো আলোচনা করব, কঠিন কঠিন কোশ্চেন বেছে বেছে আলোচনা করব, যাতে সহজ কোশ্চেনগুলো এলে তোমাদের সমস্যা না হয়। ঠিক আছে, লেখা হয়েছে, প্রত্যেকে রেসপন্স করবে। স্যার দুটো একটা সহজ কোশ্চেনও বলুন, নাহলে আমরা এনার্জি পাচ্ছি না, এনার্জি একদম পাবে। পড়ছি একটা দাঁড়া, পাচ্ছি না। সবে শুরু হলো, দাঁড়াও না, সবে তো শুরু হয়েছে, সেপ্টেম্বর মধ্যে পড়া করবো তো, তখন দেখবে সবই পারবে। আজকে তো প্র্যাকটিস এর সঙ্গে করলাম, এক একটা ক্লাস নেব, যেদিন গোটাটাই এমসিকিউ, তখন দেখবে 100টা কোশ্চেন আলোচনা করলে 80টা পাচ্ছ। ঠিক আছে, আজকে আমি নিজে কোশ্চেনগুলো বানিয়েছি, এগুলো কোনো প্র্যাকটিস সেটের কোশ্চেন নয়। ওকে, এই কোশ্চেনগুলো বানানোর কারণ এটাই যে এইগুলো আলোচনা করতে করতে টপিকগুলো লেখা হয়ে যাবে। ঠিক আছে, যখন আমি কোনো প্র্যাকটিস সেট থেকে নিয়ে আলোচনা করব বা কোনো মডেল কোশ্চেন সেট আলোচনা করব, তখন বেশিরভাগই তোমরা পারবে। নেক্সট কোশ্চেন দেখো, মাইক্রোভিলাই কথাটি কোন কোষাঙ্গনের সঙ্গে সম্পর্কিত? এবার তো এটা পারা যাবে। আলোচনা কোষ পর্দা। কোষ পর্দা। দেখলে আলোচনা যখন কমপ্লিট হবে তখন কিন্তু কমন পারবে বা সঙ্গে সঙ্গে পেরে যাবে। আর কখনো পরীক্ষা পর্যন্ত মাইক্রোভিলাইয়ের ব্যাপারটা কি, ডেফিনেশনটা কি, তোমরা জীবনে ভুল করবে না। ওকে, পরের প্রশ্ন, এটা কে বলবে? এটা অ্যান্সার প্রত্যেকে চাই। কোষ পর্দায় কি কি ধাতব আয়ন উপস্থিত? দেখে অ্যান্সার করবে। আগে অপশন দেখে নাও, কোষ পর্দায় কি কি ধাতব আয়ন। সিএটা হবে, সিএটা ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। আচ্ছা, স্মৃতি বলছো ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। আর কেউ কিছু? অর্পিতা, শর্মিষ্ঠা, সুস্মিতা, রাকা, আর কেউ কিছু? ঠিক বলেছে না ভুল বলেছে? ক্যালসিয়ামটা থাকে না কোষ পর্দায়? কোষ পর্দায় ক্যালসিয়াম থাকে না, থাকে হচ্ছে পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন। ওকে, ভেরি গুড অ্যান্সার, অপশান সি। খুব সুন্দর অ্যান্সার। দেখো, এই তো পাচ্ছ, সব পারবে না হতে পারে নাকি? সুন্দর অ্যান্সার। চলো পরে কোশ্চেন, এটা আমি ক্লাসে করিয়েছি, অ্যান্সার চাই। একটি কোষে যখন ভিন্ন প্রকারের দুটি নিউক্লিয়াস থাকে তখন তাকে কি বলা হয়? তাড়াহুড়ো করবে। হেটেরোক্যারিয়ান। হেটেরোক্যারিয়ন। প্রত্যেকে এগ্রি করছো? ভেরি গুড অ্যান্সার, হেটারোক্যারিয়ান। দেখো, সব যে আনকমন কোশ্চেন তা নয়, কিছু কোশ্চেন তোমরা পারবে যেগুলো করানো হবে। ওকে, পরের কোশ্চেন, নিচের কোনটি তামাকের শস্যকলা বা ভুট্টার মূলাগ্রে বর্তমান? কোনটা? স্পেরোজোম। এই স্পেরোজোমকে কি বলা হয়? স্পেরোজোমকে কি বলা হয়? এটাকে বলা হয় উদ্ভিদ লাইসোজোম। হ্যাঁ কি না? এটা উদ্ভিদ লাইসোজোম, মনে থাকে জানো। হচ্ছে, চলো, নিচের কোন অঙ্গাণুটি গ্লোবিউলিন দানা সঞ্চিত রাখে? এটাও সহজ কোশ্চেন, এটাও ক্লাসে করিয়েছি আমি, যারা ক্লাস ভালো করে শুনবে তারা করতে পারবে। নিচের কোন কোষীয় অঙ্গাণুটি গ্লোবিউলিন দানা সঞ্চিত রাখে? স্যার লাইসোজোম। আচ্ছা, আর কেউ কিছু? যারা আমার গত দুটো ক্লাস করবে তারা কিন্তু এই কোশ্চেনটা পারবে না, হতেই পারে না। স্মৃতির অ্যান্সার পেয়েছি। আর কেউ কিছু বলো? একদমই তাই, ভেরি গুড অ্যান্সার, লাইসোজোম। কেন লাইসোজোম কেন? লাইসোজোমটা কেন? লাইসোজোমের মধ্যে কে করে এটা? এখানেও সেই উদ্ভিদ লাইসোজোম এর জন্য রেসপন্সিবল। অ্যালিউরন দানা। দেখো, ক্লাসে লিখিয়েছিলাম, তবে এটুকু বুঝতে পারলাম আমি যেগুলো ক্লাসে লিখিয়েছি তোমরা সেটা ভালো করে পড়েছো আশা করি। তাহলে যদি আমার লেখানোটাকেই পড়ো, তাহলে যদি আগস্ট মাস পর্যন্ত ওয়েট করো, দেখবে 60% নাম্বার পাওয়ার জন্য কিন্তু তোমরা রেডি। আর একটা জিনিস বলে রাখি, এবারে কোশ্চেন আগের বছরের তুলনায় সহজ হবে। ঠিক আছে, এবছরের কোশ্চেন আগের বছরের কোশ্চেনের তুলনায় কিন্তু সহজ হবে। চলো, তাহলে এখানে কি অ্যান্সার কি? অ্যালিউরন দানা। এবার যদি প্রশ্ন করা হয় অ্যালিউরন দানা কোথায় বর্তমান, কি বলবে? কোথায় বর্তমান কি বলবে? বীজপত্রে। ঠিক আছে, এই যে গ্লোবিউলিন দানা, এটা এক প্রকার কি? এটা এক প্রকার প্রোটিন। নেক্সট কোশ্চেন, এটাও পড়া উচিত।
যকৃতের হেপাটিক কোষের গলকি বডি কি ক্ষরণ করে? লিস্ট লিখিয়েছিলাম হেপাটিক কোষের গলকি বডি লিপিড 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 লিপিড। ভেরি গুড স্নেহ পদার্থ ক্ষরণ স্নেহ করে। পদার্থ। হয়েছে, দেখো পড়লে পারা যাবে। এইগুলোই হঠাৎ করে যদি না পড়া হতো, ঠিক আমার ব্যাচ শুরুর আগে যদি কোশ্চেনটা পড়া হতো, পারতেই না। একটু পড়ে রাখো, কনফার্ম এগুলো পারবে। এই আজকে যে কটা কোশ্চেন ডিসকাস করছি আমি নিজের বানানো কোশ্চেন, পরবর্তী ক্ষেত্রে প্র্যাকটিসের কোশ্চেন আলোচনা করব, তখন আরো ভালো করে পারবে। ওকে, চলো আর কোশ্চেন নেই আজকে, তাহলে এতটাই থাক। পরের দিন নতুন টপিক ডিসকাস করা শুরু করব। মেবি পরশুদিন ক্লাস নেব, আমি তোমাদেরকে বলে দেবো। পরশুদিন বলতে এরকম টাইমে কি স্যার? হ্যাঁ, 2:30-3টে, ঠিক আছে? আচ্ছা স্যার একটা পড়ছিলাম কোন টোনোপ্লাস্ট, টপিকের উপর এটা ক্লাস যদি একটু নেবে? বলে দেন। কোনটা কি বলছো বলো? একজন স্যার বলো। টোনোপ্লাস্টটা কোন বারবার topic এ পড়ছিলাম class একটা। স্যার কোন টপিকটা করাবেন নেক্সট দিন ওইটাই আরে কেউ একটা কি একটা বলো, টোনোপ্লাস্ট না কি একটা, কি বলছো বলো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ওটা দেখছিলাম মানে দু একটা এমসিকিউ দেখছিলাম যে টোনোপ্লাস্ট টোনোপ্লাস্ট কি এটা বলছি, জিজ্ঞেস করছো তো? দেখো হ্যাঁ টোনোপ্লাস্ট হ্যাঁ একটু হ্যাঁ ছবি এঁকে ব্যাখ্যা করা প্রয়োজন। জিজ্ঞেস করলে যখন বলে দিই, ধরো কোনো একটা কোষ, ধরো কোনো একটা কি বলবো, কোনো একটা হচ্ছে প্ল্যান্ট সেল। তাহলে প্ল্যান্ট সেলের দেখতে কিরকম হয়? মোটামুটি এরকম টাইপের দেখতে হলো। তাহলে কোনো প্ল্যান্ট সেলের বাইরের সাইডে যে ছোট ছোট ভ্যাকুয়াম থাকে, বা ছোট ছোট একটা কোনো মানে পুরোপুরি ফাঁকা জায়গা, যে এর মধ্যে কোনো ফলিত পদার্থ সে সঞ্চিত হয়ে যাওয়ার কারণে কোনো কোষীয় অঙ্গাণু বা কোনো সাইটোপ্লাজমিক ধাত্র নেই, সেটাকে কি বলা হয়? সেটাকে টোনোপ্লাস্ট বলা হয়। এটা এক পর্দা বিশেষ হয়, অর্থাৎ একক পর্দা দ্বারা গঠিত যে ভ্যাকুয়াল সদৃশ্য অংশ কোষের বাইরে খড়িত বস্তু দ্বারা পূর্ণ থাকে, যার মধ্যে কোনো সাইটোপ্লাজমীয় বস্তু বা সাইটোপ্লাজম থাকে না, তাকে বলা হয় টোনোপ্লাস্ট। ঠিক আছে? এটা কিন্তু 90% ফাঁকা জায়গা। আর এটা উপস্থিত কোথায়? এটা কোষের বাইরে। কোষ যদি এইটা হয়, কোষের নিউক্লিয়াস যদি এটা হয়, এটা কিন্তু কোষের সম্পূর্ণ বাইরের সাইডে অবস্থান করে। বোঝা গেল? একে বলা হয় কি? টোনোপ্লাস্ট। ঠিক আছে স্যার। চলো আজকে তাহলে এতটাই।